নতুন বন্দোবস্ত জিনিসটা বুঝি না। বন্দোবস্তের বাংলাটা কি আমি জানি না। জি। বন্দোবস্তের অর্থটা আমি বুঝি না। বন্দোবস্ত শব্দটা কোত্থেকে আসলো, এখানে রাজনীতি বন্দোবস্ত কি করে আসলো, এটা আমি জানি না, এটা আমি বুঝি না। দল ফিক্সড হয়ে গেলে পরে আর ধরাধরি হয় না, কারণ ওরা জানে যে ওনাকে এটা দিলেই ধরা হবে না, এর নিচে দিলে ধরা খাইতে হবে। এখন যারা যে সমস্ত নিয়ম নীতি সংস্কারের কথা বলেন, তার মানে কি তাদের দরটা এখন নির্ধারিত হয় নাই। আচ্ছা। এই দরটা নির্ধারিত হয়ে গেলে পরেই দেখবেন এই যে বন্দোবস্তটা হয়ে যাবে। অর্থাৎ এই বন্দোবস্ত দরকার যে আমরা কি বন্দোবস্তে এই পদ কিনা বেচা বিক্রি করবেন। করব, এবং জবাব আদায় করার মতো কোন রাজনৈতিক দল নাই। রাজনৈতিক দল এখন আছে কত তাড়াতাড়ি গিয়ে আলী রিয়াজকে খুশি করে তার পক্ষে থাকবে, কত তাড়াতাড়ি গিয়ে বলবে আমি রাজি রাজি রাজি, আমার শাদী করো না কেন, আমি তো রাজি। আপনি দেখেন না আজকে সমস্ত সংবাদপত্রগুলো আপনারা এই সাংবাদিকরা কেউ দখল করে নিয়েছেন। আপনারা দেখেন তো রাতারাতি কিভাবে সম্পাদক হয়ে গেছেন। সারা পত্রপত্রিকা যে কথাগুলো আপনি আজকে অনলাইনে বললেন, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি কথা বললেন, এরকম কোন সংবাদ প্রচার করার মতো সাহস বা ক্ষমতা আপনার মেইন মিডিয়ার কারো আছে? প্রথম আলোর আছে? বাংলাদেশ প্রতিদিনের আছে? বলেন। কারণ এসএ টিভি বলেন, এনটিভি বলেন, ওই ইটিভি বলেন, যত টিভি বলেন, ৭১ বলেন, কারো আছে সৎ সাহস? সাহস আছে কিনা তাদের বিরুদ্ধে ওই কথাগুলো বলার? যে তো সরকার প্রধান তো সবসময় বলছেন এটা মেটিকুলাস ডিজাইনে সবকিছু হয়েছে, এটা তো বিপ্লব। এখন আর লোকজন বলে না। সবাই বলতেছে এখন এক ধরনের প্রতারণা, এক ধরনের ধোঁকা দেওয়া হয়েছে এই মানুষকে। নতুন বন্দোবস্তের কথা বলে, নতুন বন্দোবস্ত আসলে কিছু হলো? নতুন বন্দোবস্ত জিনিসটা বুঝি না। বন্দোবস্তের বাংলাটা কি আমি জানি না। জি। বন্দোবস্তের অর্থটা আমি বুঝি না। বন্দোবস্ত শব্দটা কোত্থেকে আসলো, এখানে রাজনীতি বন্দোবস্ত কি করে আসলো, এটা আমি জানি না, এটা আমি বুঝি না। এরকম কোন শব্দের সঙ্গে আমার পরিচয় ছিল না। বন্দোবস্ত করা মানে ব্যবস্থা করা, কোনো কিছু আহরণ করা। জি। এখানে তো জি। বন্দোবস্ত হবে কেন? রাজনীতি বন্দোবস্ত আহরিত বিষয় না। শব্দগুলা কেন ব্যবহার করছে, এই শব্দগুলো কেন তারা ব্যবহার করছে এটা আমি জানি না। বন্দোবস্ত বলে কোনো জিনিস তো আমি বুঝি না। বন্দোবস্ত সে কেউ তার খাদ্যের বন্দোবস্ত করতে পারে, কেউ কার বাসস্থানের বন্দোবস্ত করতে পারে, জি। কেউ গাড়ি বাড়ির ব্যবস্থা করতে বন্দোবস্ত করতে পারে, এটা বন্দোবস্ত বুঝি। কেউ স্কুল কলেজে ভর্তি হওয়ার বন্দোবস্ত করতে পারে, কেউ রাজনীতিতে অংশগ্রহণ করার বন্দোবস্ত করতে পারে। জি। চাকরির বন্দোবস্ত করতে পারে, কাজের বন্দোবস্ত করতে পারে। রাইট। আপনার ইন্টারনেট খুবই আছে খুবই সে বাফারিং প্রক্রিয়া। করতেছে। জি। জি। আমার বুঝতেছি মনে না হয় ভাই, আমি ইন্টারনেট কি একটু বাফারিং বলেন। করতেছে। জি, দাঁড়ান আমি শুনি একটু। না, এই যে বন্দোবস্ত আপনি বললেন বুঝেন না, আপনি যেটা বলছেন আমিও সেটা মনে করি। বন্দোবস্ত করা হচ্ছে তোমার জন্য, আমি একটা বন্দোবস্ত করব। দেখি তোমার একটা কাজের বন্দোবস্ত করব, ব্যবস্থা করব। এরকম আমরা বলি। এই যে বন্দোবস্তর অর্থ কি এই যে কিংস পার্টির নেতারা বাড়ি গাড়ির মালিক হয়ে যাচ্ছেন, গাড়ি গাড়ি টাকার মালিক হয়ে যাচ্ছেন, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে বৈঠক করতেছেন গোপনে গোপনে, কেউ সিলেটে গিয়ে করতেছেন, কেউ আপনি নিশ্চয়ই জানেন একরামুল হক ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য, সিরামিকের, আরেকে সিরামিকের, ওনার সঙ্গে এনসিপির আহ্বায়কের একটা মিটিং এর ছবিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এগুলা কি আসলে বন্দোবস্ত কিনা, তাদের নিজেদের বন্দোবস্ত করার জন্য কিনা, কি মনে হয় আপনার কাছে? না দেখেন, রাজনীতিতে ব্যবসায়ীদের বিভিন্ন অবস্থান। ব্যবসায়ীরা রাজনীতির মূল অর্থ প্রদানকারী সব দলেরই। এমন বিশ্বের এমন কোন রাজনৈতিক দল নাই যে দলের পিছনে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা নাই। অবদান রাখে না। এখন ব্যবসায়ীরা যদি মনে করে এখন আর বিএনপি কে দিবে না, জামাতকে দিবে না, আওয়ামী লীগকে তো এখন দেওয়ার প্রশ্নে ওঠে না, অন্য রাজনৈতিক দলকে দিবে না, এখন তারা এনসিপি দিবে, এটা আপনি কি করতে পারেন? এখন তারা ব্যক্তিগতভাবে যদি তারা সমৃদ্ধিশালী না হয়, রাজনীতি করবে কি করে? তাদের সম্পদ যদি না বাড়ে, তাহলে রক্ষা করার অবস্থা কোথায় হবে? তাদের রাজনীতি খরচ আছে একটা, গাড়ি ভাড়া আছে, তেল খরচ আছে, জনগণকে আসতে ভাড়া দিতে হয়। এতদিন তো ফ্রি মানুষ আসছে, এখন তো ফ্রি মানুষ আসে না। এখন তুই মানুষগুলোর একটা রাহা খরচ দিতে হয়, তাদেরকে আসতে যাইতে বসাইতে চা খাওয়াইতে হয়। আগে ছিল বিপ্লবী চেতনা, সেই বিপ্লবী চেতনা নিয়ে মানুষ তখন আসছে, তখন মানুষ কোনো কিছু তার কাছে চায় নেই। কিন্তু এখন তো রাজনৈতিক চিন্তা চেতনা, এখন তো তার পাওয়ার সময়, তাকে পাইতে হলে তাকে দল বড় করতে হবে, দল বাড়াইতে হবে। এখন দল বাড়াইতে হলে জনগণকে বিভিন্ন ভাবে আনতে হবে, তো সেই জন্য অর্থের প্রয়োজন পড়বে।
এখন তাদের যদি আরেকে সিরামিকের মালিক দেয়, এবং আরো অনেকে দিচ্ছে, আরো দিবে। আপনি দেখেন না আজকে সমস্ত সংবাদপত্রগুলো আপনারা এই সাংবাদিকরা কেউ দখল করে নিয়েছেন। আপনারা দেখেন তো রাতারাতি কিভাবে সম্পাদক হয়ে গেছেন। দেখেন তো আপনারা কেন, তাহলে আপনারা কেন বলেন না যে আমি কেন ওই পত্রিকা জয়েন করব, আমি কেন টেলিভিশনে জয়েন করব? কেন জয়েন করলেন আপনি? এই প্রশ্ন কি আপনি তারা করতেছেন? বলেন বিপুল সাহেব, আপনার কি দোয়া তুলসী পাতা? তা আপনি যদি যেতে পারেন, তাহলে কেন পাবে না ওরা ইয়ার কাছ থেকে, এই রাখির কাছ থেকে যে আরেক কাছে যাইতে? আপনারা কোন ক্ষমতা বলে, কোন যোগ্যতা বলে, কে আপনাকে নিয়োগ দিয়েছে? আপনাদের বিভিন্ন পত্রিকায় বসে গেছেন, বিভিন্ন মিডিয়াতে বসে গেছেন। আপনি বিএনপি কে বলেন দখল করছে, জামাতকে বলেন, আপনারা সাংবাদিকরা কি করছেন? এই যে আপনারা সারাদিন টেলিভিশনে টক শো করেন, কথা বলেন, কে আপনাদের টক শো গুলো শুনে? বলেন। আপনাদের যে আসতেছেন, আপনারা কতগুলা করছেন? আজকে আপনি দেখেন যে আগে আপনাদের সরকারের প্রেস অথরিটি বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করতো এক ধরনের অ্যাডভার্টাইজ দিয়ে, এদের দিয়ে ও দিয়ে। আর নিউজ কি যাবে কি যাবে না সেটা জাতীয় নিরাপত্তা বাহিনী ছিল বা ডিজিএফআই ছিল, তারা তাদের দায়িত্বের একটা অংশ দেশ বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোনো জিনিস যেন প্রচার না হয়। যেগুলো প্রচার করলে ধর্মের কোন্দল সৃষ্টি হবে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেগুলো প্রচার করলে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে, এইগুলো পরিহার করার জন্য তারা তৎপর ছিল। তারা চেষ্টা করেছে বিভিন্ন পত্র পত্রিকায়। সবকিছু যে প্রকাশ্য সেন্সর হয়েছে তা না, একটা তো প্রকাশ্য সেন্সরের নিয়ম আছেই। আপনার সেন্সরশিপের তো নিয়ম একটা আছে, যে কোনো প্রচার করতে হলে আপনাকে সেন্সর সার্টিফিকেট নিতে হবে, এটা তো এখনো আমাদের আইনে আছে। এইটা আপনারা বলেছেন লাগবে না, এখন বলছেন যে এই পত্র পত্রিকা গুলা কে কি লিখবে না লিখবে সেটা দেখার জন্য রাষ্ট্রের তো একটা নিরাপত্তার প্রশ্ন আছে। রাষ্ট্র সেখানে নিরাপত্তাটা বেরিয়ার দেয় বলে, এবং সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল অতীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে এবং ডিজিএফআই দেখে, এবং এমনকি আমাদের যে পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ আছে, তারাও যদি জানতে পারে, দেখতে পারে যে হ্যাঁ রাষ্ট্র বিরোধী, জনস্বার্থ বিরোধী বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, বা কোনো ধর্ম বিরোধী কোনো বক্তব্য কেউ লিখতে পড়তে যাচ্ছে, সেগুলাকে বাধা দেওয়া, মানা করা, না করা। কারণ এটা মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু কয়জন সৎসাহ হচ্ছিল আপনাদের না মানার? কারণ না মানলে শাস্তি দেওয়ার কোনো বিধান কিন্তু ছিল না। আপনি যদি আপনার প্রচার চালাবেন, যেটা বলবেন সেটা, তাতে যদি কি হবে না হবে সেটা আপনার ব্যাপার না, কিন্তু আপনাকে সেই জন্য শাস্তি দেওয়ার, তার কেন প্রচার করলেন? প্রচারের বিষয়বস্তু যদি অসত্য হয় তাহলে তার জন্য হয়তো আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু নাই। কিন্তু আপনার সাংবাদিকরা তো সেটা প্রচার করেন নাই। এখন দেখেন তো সারা পত্রপত্রিকা যে কথাগুলো আপনি আজকে অনলাইনে বললেন, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি কথা বললেন, এরকম কোন সংবাদ প্রচার করার মতো সাহস বা ক্ষমতা আপনার মেইন মিডিয়ার কারো আছে? প্রথম আলোর আছে? বাংলাদেশ প্রতিদিনের আছে? বলেন। এসএটিভি বলেন, এনটিভি বলেন, ওই ইটিভি বলেন, যত টিভি বলেন, ৭১ বলেন, কারো আছে সৎসাহস? সাহস আছে কিনা তাদের বিরুদ্ধে এই কথাগুলো বলার? যে এই কথাটা, যে নিউজটা আপনি দিলেন, এই নিউজটা কোনো পত্রিকা থেকে কোট করতে পারবেন? আর যদি কোনো মেইন মিডিয়া নিউজ কোট না করে, আমি তো সিদ্ধান্ত কর্মসূচি নিতে পারবো না ভাই। যদি মেইন মিডিয়া যদি কোনো নিউজ না প্রকাশিত হয়, তাহলে আমি অনলাইনে টক শোর বা অনলাইন নিউজের কোনো বক্তব্যকে তো আমি ধর্তব্যে নিতে পারবো না। কারণ আমি তো জানি না বিশ্বাসযোগ্য কিনা, বা আপনি কার উদ্দেশ্যে কেন বলছেন। না, এটা নট সেন্সার্ড, নট আনসেন্সার্ড, এটা আপনার স্বাধীন ইচ্ছা মতো বলেছেন, সেটা আপনার মতামত। কিন্তু আমি যেটা মনে করি, যদি এই ধরনের মিডিয়া আমরা পাইতাম, যে হ্যাঁ মিডিয়া এই কথাগুলো বলছে, আমরা তাদেরকে বলতে পারতাম। আমরা যদি পুলিশ বলতো, ডিজিএফআই বলতো, এনএসআই রিপোর্ট করতো যে হ্যাঁ এরা এটা করতেছে, তাহলে বলতাম। তাদেরও তো রিপোর্ট করা বন্ধ, তারাও তো রিপোর্ট করতে পারবেন না। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি তথ্য মন্ত্রণালয় একটা নতুন নীতিমালা করবেন, কিভাবে পত্র পত্রিকার প্রচার সংখ্যা করা দেখা যায়। এটা নীতি করা কি আছে? নীতি এখন ঠিক আছে, আপনি নীতিগ্রস্ত হয়েন না। আপনাকে তো এখন তো বলে নাই যে 10টা গণ্য 10,000 লিখবেন।
আপনার তো বলা এখন বলা আছে যে যদি তার 10টি প্রচার সংখ্যা হয় 10টি লিখবেন, মানে আপনার কর্মকর্তা লেখে না কেন? এই কর্মকর্তা ধরেন যে আমি প্রচার করছি, আমার এই পত্রিকা 1 লক্ষ প্রচারিত হয়, এটা প্রমাণ তো আমাকে দিতে হবে। আমার প্রমাণটা আপনার এরা গ্রহণ করে কেন? যারা করে তাদেরকে বলেন। নীতি পরিবর্তন করা কি আছে? অর্থাৎ নীতির নামে আবার আপনি কিছুটা নিজে নিয়ন্ত্রণ নিয়ে আসবেন। আমাদের গ্রামে এক বয়স্ক মহিলা ছিল, একটা ভালো পুলিশ ছিল। এটা হলো পুলিশের যখন পোস্টিং আসে তখন ওসির আইসা পোস্টিং আইসেই সবাইকে ধরে পিটায়, এরে ধরে ওরে ধরে ওরে মারে। আরে কি বলে না, ও খুব করা ওসি। বলছি উনি করা ওসি, ওনার রেট কত? রেটটা এখনো ফিক্সড হয় নাই। রেটটা ফিক্স হলেই থাকো, রেটটা ফিক্স হয়ে যাবে, 2 দিনের মধ্যে ফিক্সড হয়ে যাবে। কড়াকড়ি করার পরে যখন ধরপাকড় শুরু হয়, ধরে আনলে পরে তো ছাড়ার প্রশ্ন উঠে, তো সে তো ধরে এনে কোর্টে ছাড়া নিচ্ছে না, তখন এই দরটা ফিক্সড হয়ে যায়। দর ফিক্সড হয়ে গেলে পরে আর ধরাধরি হয় না, কারণ উনি জানে যে ওনাকে এটা দিলেই ধরা হবে না, এর নিচে দিলে ধরা খাইতে হবে। এখন যারা যে সমস্ত নিয়ম নীতি সংস্কারের কথা বলেন, তার মানে কি তাদের দরটা এখন নির্ধারিত হয় নাই। এই সংস্কারের কথা বলেন, এইটা বলবেন ওইটা বলবেন, তার মানে হলো যে ওনারা কি দরে বেচা কিনা করবেন এই দরটা নির্ধারিত হয় নাই। এই দরটা নির্ধারিত হয়ে গেলে পরেই দেখবেন এই যে বন্দোবস্তটা হয়ে যাবে। অর্থাৎ এই বন্দোবস্ত দরকার যে আমরা কি বন্দোবস্তে এই পদ কিনা বেচা করবো বা কিভাবে পদ। এখন তো দখল চলছে, এখন দখল, এখন তো কোনো বন্দোবস্ত নাই। ওদের যে কথা বন্দোবস্ত সেটা নাই, এখন দখল, যে যেটা দখল করতে পারতেছে। সরকারি পদ থেকে নিয়ে, টিওনোর পদ থেকে নিয়ে, এসি ল্যান্ডের পদ থেকে নিয়ে, ম্যাজিস্ট্রেটের পদ থেকে নিয়ে, হাইকোর্টের বিচারপতি নিয়ে প্রতিটা পদ প্রতিদিন দখল হচ্ছে। ইভেন কি উপদেষ্টা নিয়োগ হচ্ছে, দখল। কে কাকে উপদেষ্টা নিয়োগ বানাতেছে, কে কবে উপদেষ্টা হচ্ছে কেউ জানে না। বলা হচ্ছে বৈষম্য বিরোধী, কিন্তু এই লোকটা কেমনে হয়ে গেল 10টা লোকের মধ্যে ও 1 নম্বর কেমনে হয়ে গেল? কি করে সে হয়ে গেল? কি করে এই সাংবাদিক এই সমন্বয়কারী হয়ে গেল? কি করে এই সাংবাদিক এসে অমুক যা উপদেষ্টা হয়ে গেল? কি করে অমুক ডাক্তার, কি করে অমুক সরকারি আমলা, কি করে অমুক এনজিওর কর্মকর্তা এই দেশের মালিক হয়ে গেলেন? কেউ তো সেই জবাব দিচ্ছে না। জবাব দেওয়ারও ওরা প্রয়োজন মনে করে না, এবং জবাব আদায় করার মতো কোন রাজনৈতিক দল নাই। রাজনৈতিক দল এখন আছে কত তাড়াতাড়ি গিয়ে আলী রিয়াজকে খুশি করে তার পক্ষে থাকবে, কত তাড়াতাড়ি গিয়া বলবে আমি রাজি রাজি রাজি, আমার শাদী করো না কেন, আমি তো রাজি, তুমি শাদী করে ফেলো। তখন শুধু দেনমোহর নিয়ে বাহানা হচ্ছে, কত দেনমোহর কে কাকে দিবে। তো দেনমোহরে যদি তারা জেনে যাচ্ছে, এই দেনমোহর হচ্ছে না বলেই এই আলী রিয়াজ সাহেব ফাইসলা করতে পারছে। এই দেনমোহরের অপেক্ষা করেন, দেখেন দেনমোহর কত হয়, আলী রিয়াজের স্টেক কত, তাকে কি বানাইতে হবে আগামীতে, তাকে কি পদ দিতে হবে, মদিউর রহমানকে কি পদ দিতে হবে, ইফতেখারুজ্জামানকে কতটুকু দায়িত্ব দিবেন, এগুলো দেখেন। যাদের কমিশনার প্রধান বানিয়েছেন এদেরকে বানানোর যোগ্য তারা কোথায় পাইল? এরা কি আন্দোলন করেছিল? এরা কি বিপ্লবী ছিল? এরা কেন সমন্বয়কারী হবে? সমন্বয়কারী হবে এরা কেন উপদেষ্টা হবে? এরা কেন বিভিন্ন বিভিন্ন কি বলে এরা কেন হবে? কেন হবে? কি কারণে এরা হবে? এদের কি অবদান ছিল এই বৈষম্য ছাত্র আন্দোলনে?